সাল 1991, ভোটের ফলাফল আসছে। বিএনপি পেল 30.81% ভোট, আর আওয়ামী লীগ পেল 30.08% ভোট। পার্থক্য 1%-এরও কম, মাত্র 0.7%। কিন্তু সংসদে বিএনপি 140 সিট পেয়ে সরকার গঠন করলো, আর আওয়ামী লীগ 88টি সিট পেয়ে গেল বিরোধী দলে। মাত্র সামান্য কিছু ভোটের ব্যবধানে ক্ষমতার পাল্লা আকাশ পাতাল বদলে গেল। আমাদের এই উইনার্স টেক্স অল সিস্টেমে যে জেতে সে সব পায়, আর যে হারে সে নিশ্চিহ্ন হয়ে যায়। এই শূন্যতা থেকেই জন্ম নেয় রাজপথের সংঘাত, হরতাল আর গ্রেনেড হামলা। কিন্তু ভাবুন তো, আমরা যদি একটা প্যারালাল ইউনিভার্সে বাস করতাম, যদি স্বাধীনতার পর থেকেই আমাদের সংসদ ব্যবস্থা হতো দ্বিকক্ষ বিশিষ্ট, তাহলে কেমন হতো? এবারে সংস্কার প্রস্তাবে যেমনটা বলা হচ্ছে, নিম্নকক্ষে 300টি আসন নির্বাচনের মাধ্যমে আর উচ্চকক্ষে 100টি আসন, যা কোনো আঞ্চলিক জয় নয়, বরং সারা দেশের মানুষের প্রাপ্ত ভোটের শতাংশ অনুযায়ী দলগুলোকে দেয়া হবে। আজ আমরা টাইম মেশিনে করে অতীতে ফিরে যাব, 1973 থেকে 1924 সাল। দেখব এই একটি মাত্র নিয়ম থাকলে বাংলাদেশের রক্তক্ষয়ী ইতিহাস কতটা ভিন্ন হতে পারত। শুরু করার আগে নিয়মটা ক্লিয়ার করে নেই। আমাদের কাল্পনিক বাংলাদেশের সংসদে 2টি কক্ষ থাকবে। লোয়ার হাউসে 300টি আসন আর আপার হাউসে 100টি আসন। এই 100টি আসনে কোনো এমপি ভোটে দাঁড়াবেন না। সারা দেশে একটি দল যত পার্সেন্ট ভোট পাবে, এই 100টি আসনের মধ্যে ঠিক ততটি আসন তারা রেশিওতে পাবে। অর্থাৎ আপনার ভোটটি যে দলের মার্কায় পড়ুক না কেন, সেটা অন্তত সংসদে একটি সিট হিসেবে কাউন্ট করতে হেল্প করবে। তো চলুন শুরু করা যাক। সাল 1973, স্বাধীন বাংলাদেশের প্রথম নির্বাচন। আওয়ামী লীগ 293টি আসন পেয়ে একচেটিয়া জয় পেল। অনেকে বলেন সংসদে কথা বলার কেউ ছিল না বলে হয়তো বিরোধীরা রাজপথ বেছে নিয়েছিল, যা পরে জাসদের গণবাহিনী বা চরমপন্থার জন্ম দেয়। কিন্তু যদি উচ্চকক্ষ থাকতো, বাস্তবে আওয়ামী লীগ পেয়েছিল 73% ভোট, তাহলে উচ্চকক্ষের চিত্রটা হতো এরকম: আওয়ামী লীগ 73টি আসন, ন্যাশনাল আওয়ামী পার্টি ন্যাপ মুজাফফর 8টি আসন, জাসদ পেত 60টি আসন এবং ভাসানীর ন্যাপ পেত 5টি আসন। অর্থাৎ আমরা যে উচ্চকক্ষের 100টি আসনের কথা বলছি, সেখানে মাত্র 73টি আসন পেত আওয়ামী লীগ, 100% কিন্তু পেত না। খেয়াল করুন, বাস্তবে জাসদ বা ন্যাপ সংসদে ঢুকতেই পারেনি সেই সময়। কিন্তু এই সিস্টেমের উচ্চকক্ষে অন্তত 20 থেকে 25 জন বিরোধী দলীয় ফায়ারব্যান্ড নেতা থাকতেন। মেজর জলিল বা আসম আব্দুর রব রাজপথে বোমা না ফাটিয়ে যদি সংসদের উচ্চকক্ষে দাঁড়িয়ে সরকারের সমালোচনা করার সুযোগ পেতেন, তবে 75-এর ট্র্যাজেডির আগে রাজনৈতিক অস্থিরতা হয়তো অনেকটাই কম হতো। সাল 1979, জেনারেল জিয়াউর রহমানের বিএনপি 2060টি আসন পেল। কাগজে কলমে বিশাল জয়। তিনি সংবিধান সংশোধন করলেন, ইনডেমনিটি অধ্যাদেশ পাশ হলো। কিন্তু পর্দার আড়ালের সত্যটা কি? বিএনপি কিন্তু সেই নির্বাচনেও সারা দেশের মোট ভোটের মাত্র 41.2% ভোট পেয়েছিলেন। অর্থাৎ দেশের প্রায় 59% মানুষ তাকে ভোট দেয়নি। আমাদের কাল্পনিক উচ্চকক্ষে জিয়াউর রহমানের অবস্থা হতো এরকম: বিএনপি 41টি আসন পেত, আওয়ামী লীগ মালেক তখন যেটা ছিল তারা পেত 25টি আসন, মুসলিম লীগ 10টি আসন। সবচেয়ে ইন্টারেস্টিং পয়েন্ট হলো, সংবিধান পরিবর্তন করতে লাগে 2/3 বা 67% ভোট। উচ্চকক্ষে বিএনপির আছে মাত্র 41টি। অর্থাৎ জিয়াউর রহমান চাইলেও একক ক্ষমতায় সংবিধান কাটাছেঁড়া অবশ্যই করতে পারতেন না। তাকে অবশ্যই আওয়ামী লীগ বা অন্য দলের সাথে সমঝোতা করতে হতো। এই চেক অ্যান্ড ব্যালেন্স থাকলে বাংলাদেশের সংবিধানের ইতিহাস অন্যরকম হতেই পারত। এবার আসছি ইতিহাসের সবচেয়ে বড় ম্যাজিক ট্রিকে। 1991 সাল, খালেদা জিয়া প্রধানমন্ত্রী হলেন। ভোটের ব্যবধান ছিল 1%-এরও কম। যদি উচ্চকক্ষ থাকতো, তবে 1991-এর সংসদ হতো শ্বাসরুদ্ধকর। বিএনপির 30.8% ভোট,
উচ্চকক্ষে পেত 31টি আসন। আওয়ামী লীগ 30.1% ভোট, উচ্চকক্ষে পেত 30টি আসন। জামাত 12% ভোট, উচ্চকক্ষে তারা পেত 12টি আসন। জাতীয় পার্টি 11.9% অর্থাৎ তারাও পেত 12টি আসন। ভাবা যায় মাত্র এক সিটের ব্যবধান, সংসদে কোনো বিল পাশ করতে হলে বিএনপিকে ঘাম ঝরাতে হতো। জাতীয় পার্টি বা জামাতের সাপোর্ট ছাড়া সরকার অচল হয়ে যেত। এর ফলে 1994 থেকে 96 সাল পর্যন্ত আওয়ামী লীগ যে লাগাতার সংসদ বর্জন করেছিল তা হয়তো হতোই না, কারণ তারা জানতো উচ্চকক্ষে তাদের ক্ষমতা সরকারি দলের প্রায় সমান। সরকার তাদের কথা শুনতে একরকম বাধ্য। সাল 2001, চারদিকে আওয়াজ, বিএনপির জোয়ারে ভেসে গেছে 193টি আসন, কিন্তু পরিসংখ্যানের গভীরে এক নিষ্ঠুর সত্য লুকিয়ে আছে। ভোটের ব্যবধান কত ছিল জানেন? বিএনপি 40.97%, আওয়ামী লীগ 40.13%। বাস্তবে আওয়ামী লীগ পেয়েছিল মাত্র 62টি আসন। তারা সংসদে কোণঠাসা হয়ে পড়েছিল। কিন্তু উচ্চকক্ষ থাকলে বিএনপি উচ্চকক্ষের পেত 41টি আসন, আওয়ামী লীগ পেত 40টি আসন। 2001-এর পর বাংলাদেশে যে নজিরবিহীন রাজনৈতিক সহিংসতা ও সংখ্যালঘু নির্যাতন হয়েছিল, রাষ্ট্রবিজ্ঞানীরা বলেন তার কারণ ছিল সংসদে বিরোধী দলের দুর্বলতা। যদি উচ্চকক্ষে আওয়ামী লীগের 40 জন শক্তিশালী সিনেটর থাকতো, তবে সরকার চাইলেও একতরফা নিপীড়ন চালাতে পারত না। আমরা শুধু বড় দুই দলের কথা বলি, কিন্তু এই সিস্টেমে সবচেয়ে লাভবান হতো কে জানেন? আপনি, আমি, ছোট দলগুলো। চরমোনাই পীর সাহেবের দল, ইসলামী আন্দোলন, সিপিবি কিংবা বাসদ, সারা দেশে এরা লাখ লাখ ভোট পায়, কিন্তু এক জায়গায় জড়ো ভোট না থাকায় এদের মধ্যে থেকে এমপি খুব কম মানুষই হতে পারে। 2008 বা পরবর্তী নির্বাচনগুলোতে যদি উচ্চকক্ষ থাকতো, ইসলামী আন্দোলন, যাদের মার্কা হাত পাখা, অন্তত 2-3টি আসন পেত। বামজোট 1 থেকে 2টি আসন পেত। সংসদে দাঁড়িয়ে একজন হুজুর এবং একজন কমিউনিস্ট যখন পাশাপাশি সিটে বসে দেশের সমস্যা নিয়ে বিতর্ক করতেন, সেটাই হতো প্রকৃত বাংলাদেশের প্রতিচ্ছবি। আমাদের 16 কোটি থেকে 18 কোটি মানুষের প্রতিটি ভোটের দাম থাকতো। তাহলে প্রশ্ন হলো, দ্বিকক্ষ বিশিষ্ট সংসদ থাকলে আমরা কি পেতাম? 1 নাম্বার, স্বৈরাচারহীনতা। কোনো দলই 50%-এর বেশি পপুলার ভোট পায় না, তাই কেউ একা দেশ চালাতে পারত না। 2 নাম্বার, সমঝোতার রাজনীতি। আইন পাশ করতে হলে প্রতিপক্ষকে সম্মান দিতে হতো তখন। 3 নাম্বার, রাস্তার বদলে সংসদে ফাইট। বিরোধী দল জানতো তাদের ভোটের মূল্য আছে, তাই তারা রাজপথে গাড়ি না ভেঙে সংসদে যুক্তি দিত। স্বাধীনতার 54 বছর পর আমরা বুঝতে পারছি সমস্যাটা হয়তো শুধু নেতাদের ছিল না, সমস্যাটা ছিল ডিজাইনে। একটি ভুল ডিজাইনের সংসদ আমাদের উপহার দিয়েছে 53 বছরের অস্থিরতা। এখন নতুন বাংলাদেশে দাঁড়িয়ে আপনার কি মনে হয়, এই দ্বিকক্ষ বিশিষ্ট সংসদে কি পারে আমাদের আগামীর রাজনীতিকে সুস্থ করতে? কমেন্টে আপনার মতামত জানান। সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। আসসালামু আলাইকুম।